এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। বিয়েটা তো হয়ে গেল ভাবি, এবার তুমি তোমার বাড়ির লোকদের কিভাবে ম্যানেজ করবে? মানে তাদের সামলাতে পারবে তো? লিলিকে তারা মেনে নেবে তো? লিলি ডান হাতটা শক্ত করে ধরে ববি ক্ষীণ স্বরে জুবায়ের আহমেদকে বলল, প্রথম অবস্থায় কেউই মেনে নেবে না আঙ্কেল, হয়তো বিরাট কলহ বাঁধতে পারে, তবে আশা করছি একটা সময় পর সবাই লিলিকে মেনে নেবে। আর যদি আমার ধারণা ভুল হয় তবে কারো পরোয়া করি না আমি। লিলিকে নিয়ে আমি বাড়ি থেকে বের হয়ে আসব। এনাফ, গ্রাজুয়েট আমি, ট্রাই করলে ছোটোখাটো একটা জব নিশ্চয়ই পেয়ে যাব। জব নিয়ে তুমি ভেবো না ভাবি, আমাদের অফিসে কিছুদিন পরেই একটা কম্পিউটার অপারেটর পোস্ট খালি হবে। আমি চেষ্টা করবো সেই পোস্টে তোমাকে চাকরির ব্যবস্থা করে দিতে, এতে যদি তোমার কোনো সুরাহা হয়। থ্যাঙ্কস আঙ্কেল, তবে আমি শতভাগ চেষ্টা করব পরিবারের সবাইকে নিয়ে লিলি সহ একই বাড়িতে থাকতে। যদি চেষ্টার বিচ্যুতি ঘটে পরে না হয় বাড়ি থেকে বের হওয়ার ডিসিশনটা নেওয়া যাবে। দেন নেক্সটে না হয় আপনি আমার জবের বিষয়টা নিয়ে ভাববেন। জুবায়ের আহমেদ হালকা হেসে বললেন, ঠিক আছে বাবা, দোয়া করি তোমার পরিবারের সবাই যেন তোমাকে এবং লিলিকে খুব দ্রুত মেনে নেয়। তন্মধ্যেই ববির ফোনে সাইলেন্ট মোডে রিং বেজে উঠল। ববি তাড়াহুড়ো করে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতে কপাল কুঁচকে কলটা পিক করে বেশ নরম স্বরে বলল, হ্যাঁ আপু, বলো। ওই পাশ থেকে হেমা ভীষণ রেগে চেঁচিয়ে বলল, ববি, কোথায় তুই? এই তো আপু, এলাকার আশেপাশেই আছি। কাল রাত থেকে এই পর্যন্ত তোকে কল করে যাচ্ছি, কলটা রিসিভ করলি না কেন? কোথায় ছিলি তুই? আয়রা বলছিল তুই নাকি নড়াইল গেছিস। আপু, গিয়েছিলাম একটা বিশেষ কাজে, আর কাজটা মাত্রই শেষ হলো। এই মাত্রই ঢাকায় ফিরলাম। কিছুক্ষণের মধ্যেই আমি বাড়ি ফিরছি, আর সাথে একজন নতুন মেহমান নিয়ে। নতুন মেম্বার মানে কি বললি? বুঝলাম না। বাড়ি ফিরেই বলছি। আর হ্যাঁ, সবাইকে নিয়ে দ্রুত মামুর বাড়ি চলে এসো, আমি ওখানেই আসছি। মানে মামুর বাড়ি কেন? আম্মু তো আমাদের বাড়ি, তোর জিজুর সাথে বিয়ের সম্পর্কিত কথা বলছে। এখন কিছুতেই মামুর বাড়ি যাওয়া সম্ভব না। তাছাড়া মামু একটু পরেই আমাদের বাড়িতে আসছেন বিয়ের এঙ্গেজমেন্টের নিয়ে কথা বলতে। এক সপ্তাহ বাদেই বিয়ে, কত কাজ পড়ে আছে বলতো। তুইও জলদি চলে আয়। ববি বেশ স্বাভাবিক স্বরে বলল, বিয়েটা হচ্ছে না আপু, এই বিষয়ে কথা বলার জন্যই বলছি সবাইকে নিয়ে মামুর বাড়িতে আসতে। হোয়াট? এসব তুই কি বলছিস ববি? মাথা খারাপ হয়ে গেছে তোর? আমার মাথা ঠিক আছে আপু, প্লিজ আম্মু এবং জিজুকে নিয়ে কুইকলি মামার বাড়িতে চলে এসো। রাখছি, বাই। ববি কলটা কেটে জুবায়ের আহমেদের দিকে তাকিয়ে ক্ষীণ হেসে বলল, আঙ্কেল, এবার আমরা আসছি, আপু খুব তাড়া দিচ্ছে। জুবায়ের আহমেদ কৌতূহলী হয়ে বললেন, এক সেকেন্ড ববি, ফোনে তুমি কার বিয়ের কথা বলছিলে? ববি মাথা নিচু করে পেছনের চুলগুলো টেনে বলল, অ্যাকচুয়ালি আঙ্কেল, বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করা হয়েছিল জিজুর বোন আয়রার সাথে। লিলি প্রকাণ্ড চোখে ববির দিকে তাকিয়ে আছে। বিশ্বাসই হচ্ছে না ববির বিয়ে আগে থেকেই অন্য কারোর সাথে ঠিক করা ছিল, আর ববি বেমালুম বিষয়টা চেপে গেছে। জুবায়ের আহমেদ উত্তেজিত স্বরে ববিকে বললেন, এখন তো আরেক বিপত্তি বাঁধলে ববি, আয়রার কি হবে এখন? তাছাড়া লিলিকে তোমার পরিবারের লোকজন ছাড়বে তো? এখন তো দুই পরিবারের মানুষ এক হয়ে তোমাদের আলাদা করার জন্য উঠে পড়ে লাগবে। চিন্তা করবেন না আঙ্কেল, কেউ আমাকে লিলির থেকে আলাদা করতে পারবে না। তাছাড়া আমাদের বিয়েটা এখন হয়ে গিয়েছে, পৃথিবীর আর কারো সাধ্য নেই ববির থেকে লিলিকে আলাদা করার, আমাদের পবিত্র সম্পর্কটাকে এত সহজে ভেঙে দেওয়ার। জুবায়ের আহমেদ ভীষণ উদ্বিগ্ন হয়ে বললেন, আমিও আসি তোমাদের সাথে, খুব টেনশন হচ্ছে ববি। না না আঙ্কেল, এখনই না, পরিস্থিতি আগে কন্ট্রোল করে নেই, এরপর না হয় আপনাকে ডাকবো। এখনও যদি সবাই কোনোভাবে বুঝতে পারে আপনি আমাদের বিয়ে পড়িয়েছেন,
তাহলে হয়তো আরও বড় বিপত্তি বাড়তে পারে। সো বিষয়টা আমি আগে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে নেই, এরপর না হয় আপনি সময় বুঝে ওই বাড়িতে যাবেন। ঠিক আছে বাবা, পরিস্থিতি শান্ত হওয়ার পরেই মনে করে আমাকে একটা কল করে ওখানে সমস্ত ঘটনা ইনফর্ম করে দিও। টেনশনে হয়তো আমার সারাদিন কাটবেই না। ওইদিকে তোমার আন্টি সরি চাচি আমাকে প্রশ্নবিদ্ধ করে জর্জরিত করে ফেলবে। হঠাৎ কেন নড়াইল গেলাম, কি হয়েছে, একদিনই বা কেন আবার ফিরে এলাম, হেন তেন আরো কত কি। লিলি মৌন হয়ে এতক্ষণ সবার কথা শুনছিল। মৌনতা ভেঙে লিলি এবার ভয়ার্ত চোখে জুবাইর আহমেদের দিকে তাকিয়ে বলল, সত্যিটা জানতে পারলে চাচি তোমার সাথে খুব ঝগড়া করবে, তাই না চাচা? তোমাকে ছোট বড় কথা শোনাবে। পারবে তো তুমি চাচিকে সামলাতে? জুবাইর আহমেদ ম্লান হেসে লিলির মাথায় হাত বুলিয়ে বলল, পারবো মা, খুব পারবো। আমাকে নিয়ে এখন তো টেনশন করতে হবে না। তুই এখন নিজেকে নিয়ে ভাব। ওই বাড়িতে যাওয়ার পর কারো মুখের ওপর কোনো কথা বলবি না, কেমন? পরিস্থিতি যাই হোক একদম চুপ হয়ে থাকবি, শান্ত থাকবি, শুধু ববির হাতে মেলাবি আর নাতে না। পরিস্থিতি ঠিক হওয়ার পর আমি ববিকে কল করে নেব, তখন তোর সাথেও কথা বলে নেব, ঠিক আছে? লিলি অশ্রুসিক্ত চোখে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। লিলিকে নিয়ে ববি প্রথম রিকশাটায় উঠে পড়ল। দ্বিতীয় রিকশাটায় জুবাইর আহমেদ উঠে পড়লেন। রিকশায় এক কোণে চিপকে বসে আছে লিলি। চোখ থেকে তার টুপটাপ করে জল পড়ছে। একটু পরে তার সাথে ঠিক কি হবে তাই নিয়েই সে গভীর দুশ্চিন্তায় ডুবে আছে। ববি বিরক্তি নিয়ে চোয়াল শক্ত করে লিলির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে লিলি? এত কান্নাকাটির কি আছে? লিলি গলা জড়ানো স্বরে ববির দিকে তাকিয়ে বলল, আমার খুব ভয় করছে ববি ভাই। আপনার পরিবারকে আমি কিভাবে ফেস করব তাই ভেবেই আমার অন্তরাত্মা কেঁপে উঠছে। ওনারা যদি আমাকে বাড়ি থেকে বের করে দেন, তখন আমি কোথায় যাব ববি ভাই? তুমিই আমার ওয়াইফ লিলি। ওই বাড়িতে তোমার শতভাগ অধিকার আছে। সেই অধিকারের জোরেই তুমি আমার বাড়িতে যাবে, মানে তোমার শ্বশুর বাড়িতে যাবে। বাড়ি থেকে বের করে দেওয়ার বিষয়টা এখানে আসছে কোত্থেকে? তাছাড়া স্বয়ং ববি তোমার পাশে থাকতে তোমার কিসের এত চিন্তা? হ্যাঁ, টেনশন, দুশ্চিন্তা? লিলি, তোমার এই কান্নাকাটির জন্যই আমি মনোবল হারিয়ে ফেলছি। প্লিজ এটা করো না, কান্না থামাও আর নিজেকে শক্ত করো। বাড়ি থেকে বের হওয়ার হলে তুমি একা নও, ববিও তোমার হাত ধরে বের হয়ে আসবে। কোনো অবস্থাতেই ববি তোমার হাত ছাড়বে না। সো প্লিজ নিজেকে শান্ত করো, স্থির হও, মনোবল ধরে রাখো। আই হোপ সামনে যা হবে ভালোই হবে। ওই মেয়েটার কি হবে ববি ভাই, যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছিল? এই বিষয়টা নিয়ে আমি আপাতত ভাবতে চাইছি না লিলি। এখন আমার মেইন প্রায়োরিটি হলে তুমি, বাকি সব নরকে যাক। লিলি মাথা নিচু করে চোখের জল ছেড়ে বলল, ওই মেয়েটাকে আপনি ভালোবাসতেন ববি ভাই? ববি প্রকাণ্ড রেগে লিলির বাম হাতটা চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, আমার চোখ দেখে বুঝতে পারো না আমি কাকে ভালোবাসি? লিলির হাতটা ছেড়ে ববি রাগ কন্ট্রোল করার জন্য সামনের চুলগুলো টেনে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরিয়ে অনবরত সিগারেটটা ফুঁকতে লাগলো। নাক সিটকিয়ে লিলি অশ্রুসিক্ত চোখে ববির দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, ছি ববি ভাই, আপনি এসব ছাইপাস খান? যখন খুব রেগে যাই তখনই খাই। আমার উপর এত রাগ আপনার? ববি হাত থেকে জ্বলন্ত সিগারেটটা রাস্তায় ছুঁড়ে ফেলে নির্লিপ্ত ভঙ্গিতে লিলির দিকে তাকিয়ে বলল, তুমি এত অবুঝ কেন লিলি? বুঝতে পারো না আমি কেন এত রিস্ক নিয়ে পরিবারের কথা না ভেবে, জিজুর কথা না ভেবে, আয়রার কথা না ভেবে তোমাকে বিয়ে করলাম? হয়তো দায়বোধ থেকে আপনি আমাকে বিয়ে করেছেন। অনেক দিন যাবৎ আমাকে দেখেছেন তো, তাই মায়ায় পড়ে গেছেন। এছাড়া চাচার আকুতি মিনতিও সহ্য হচ্ছিল না আপনার। পুণ্য অর্জন করতেই আপনি আমাদের দয়া করেছেন। আমি সব বুঝি ববি ভাই, সব বুঝি। এতটাও নির্বোধ নই আমি। লিলির থেকে মুখ ফিরিয়ে ববি নির্বিকার ভঙ্গিতে বসে আছে আর মনে মনে বিড়বিড় করে বলছে, ভালোবাসি বুঝলে না, অথচ দয়া করেছি দিব্যি বুঝে নিলে। তবে তাই হবে লিলি, তোমার ধারণাটাই সত্যি হবে। আমি কখনো তোমাকে মুখ খুলে বলবো না আমি তোমায় ভালোবাসি, এই কথাটা স্বীকার করব না।
বোঝার হলে হয়তো কখনো নিজের মন থেকেই বুঝে নেবে। যদি কখনো তুমিও আমাকে মন থেকে ভালোবাসতে পারো, তখনই হয়তো বুঝতে পারবে এই ববি তোমাকে কতটা ভালোবাসে, তোমাকে কতটা চায়, তোমার জন্য কতটা স্যাক্রিফাইস করতে পারে। ববি গলা জড়ানো স্বরে লিলিকে উদ্দেশ্য করে বলল, ইউ আর রাইট লিলি, আমি তোমাকে দয়া করেছি, আর দয়া করেই তোমাকে বিয়েটা করেছি। ভবিষ্যতে হয়তো এভাবেই দয়া করে যাব। লিলি এক পলক ববির দিকে তাকিয়ে আবার চোখ জোড়া নিচে নামিয়ে নিল। একটু আশ্চর্যান্বিত হয়নি সে, কারণ সে ববির মুখ থেকে যে কথাগুলো শুনতে চেয়েছিল সে কথাগুলোই ববি ননস্টপ বলে গেল। আধ ঘন্টা পর বাড়ির ড্রয়িং রুমে ববি এবং লিলি গোটা পরিবারের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ববির মা সাহিরা খাতুন, ববির মামা খায়রুল আহমেদ, ববির মামি জিনিয়া আহমেদ, হেমা, আতিক, আয়রা, আয়রার মা নাফিসা আহমেদ, আয়রার বাবা আমির আহমেদ তীক্ষ্ণ দৃষ্টিতে ববি এবং লিলির দিকে তাকিয়ে আছে। সবার মধ্যমণি খায়রুল আহমেদ গলা ঝাঁকিয়ে ববির দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে বললেন, মেয়েটা কে ববি? ববি মাথা তুলে খায়রুল আহমেদের দিকে তাকিয়ে বলল, আমার ওয়াইফ মামু। খায়রুল আহমেদ উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে উঠে ববির মুখোমুখি দাঁড়িয়ে বললেন, লজ্জা করলো না সবার সম্মুখে দাঁড়িয়ে এত উঁচু গলায় ওই মেয়েটাকে নিজের ওয়াইফ হিসেবে দাবি করতে? ওয়াইফকে ওয়াইফ হিসেবে দাবি করতে কিসের লজ্জা মামু? খায়রুল আহমেদ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ববির গালে কষে এক চড় মেরে বললেন, মুখে মুখে তর্ক করা শিখে গেছিস না? এই দিনটার জন্যই কি তোকে ছোটবেলা থেকে কোলপিঠে করে মানুষ করে সমাজে প্রতিষ্ঠিত করেছিলাম? বল, এই দিনটার জন্যই? ববির দিকে তাকিয়ে লিলি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কাউকে কিছু বলার সাহস জোগাতে পারছে না সে। ববি গালে হাত দিয়ে টলমলো চোখে খায়রুল আহমেদের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কোশ্চেন করেছিলে, এর বিপরীতে আমি অ্যান্সার করেছি। এতে মুখে মুখে তর্ক করার কি আছে মামু? আমি অস্বীকার করছি না যে ছোটবেলা থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করে এই পর্যায়ে এনে দাঁড় করাও নেই। এটাও অস্বীকার করছি না যে তোমার জন্যই আজ আমি উচ্চশিক্ষিত। আমি বরং এটা স্বীকার করেছি যে আমি বিয়ে করেছি, পাশেই আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে। কোন স্পর্ধায় তুমি এই মেয়েটাকে বিয়ে করে আনলে? যে জায়গায় তুমি আগে থেকেই জানতে তোমার বিয়ে ঠিক হয়ে আছে, তাও আবার পাত্রী অন্য কেউ না, তোমার বোনের আপন ননদ। সেই জায়গায় তুমি কি করে পারলে আয়রার জায়গায় অন্য একটা মেয়েকে এই বাড়িতে বিয়ে করে আনতে? তোমার সম্মতি নিয়েই কিন্তু আমরা বিয়েটা ঠিক করেছিলাম। ববি মাথা নিচু করে বলল, ভুল হয়েছে আমার মামু, এর জন্য আমি অনুতপ্ত। অ্যাকচুয়ালি ওই সময়টাতে আমি না বুঝেই বিয়েতে মত দিয়েছিলাম। যখন বুঝলাম মনের বিপরীতে গিয়ে আমি বিয়েটা করতে পারবো না, তখনই আমি লিলিকে বিয়ে করে নিয়ে এলাম। লিলিকে আমি ভালোবাসি মামু। লিলিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার জন্য সম্ভব ছিল না। লিলি হেঁচকি তুলে কেঁদে মনে মনে বিড়বিড়িয়ে বলল, কত নিখুঁতভাবে আপনি মিথ্যে বলতে পারেন ববি ভাই। শুধুমাত্র আমাকে দয়া দেখানোর জন্য আপনি আপনার বাড়ির লোকদের সামনে আমাকে ভালোবাসার মিথ্যে কথাটা বলতে পারলেন? মুখে একটুও বাঁধলো না? খায়রুল আহমেদ ক্ষুব্ধ হয়ে ববিকে কিছু বলার আগেই হেমা তেড়ে এসে ববির ডান গালে ঠাস করে আর একটা চড় বসিয়ে দিল। কে এই লিলি? কি তার পরিচয়? আমার ননদের চেয়েও কি এই মেয়ে বেশি সুন্দরী, গুণবতী, উচ্চশিক্ষিত, বংশ পরম্পরায়ও কি বড়? ববি গালে হাত দিয়ে মাথা নিচু করে হেমাকে উদ্দেশ্য করে বলল, আমি কখনো লিলির সাথে কাউকে কম্পেয়ার করিনি আপু, প্রয়োজনই পড়েনি। কজ লিলি সবসময় সব দিক থেকেই আমার কাছে পারফেক্ট ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। এই মেয়েটার জন্যই তুই এইভাবে আমাদের ভরসা বিশ্বাস ভেঙে দিলি ববি? তোর জিজুর সম্মান, আমার সম্মান, আমাদের আম্মুর সম্মান, এমনকি মামুর সম্মানও ধুলোয় মিশিয়ে দিলি। এই দিনটার জন্যই কি তোর জিজু তোর জন্য, আম্মুর জন্য এত কিছু করেছে? কিভাবে পারলি ববি আমাকে তোর জিজুর পরিবারের কাছে এতটা ছোট করে দিতে? বিবিকে বাঁধলো না? ববি মাথা নিচু করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে।
ববির মা সোফায় বসে আঁচল দিয়ে চোখের জল মুছছে। একবারও চোখ তুলে ববির দিকে তাকাচ্ছে না। ববির জিজু মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আয়রা ক্ষুব্ধ দৃষ্টিতে শুধু লিলির দিকে তাকাচ্ছে। সে পারছে না লিলিকে দুই চোখ দিয়ে ভৎস করে দিতে। খায়রুল আহমেদ তীক্ষ্ণ স্বরে ববিকে বললেন, মেয়েটার পরিচয় কি ববি? মেয়েটার বাড়ি কোথায়? পাশের বাড়ির জুবাইর আঙ্কেলের ভাতিজি লিলি। কই, কখনো তো জুবাইরদের বাড়িতে দেখিনি, বা এলাকার আশেপাশেও ওই মেয়েকে দেখিনি। লিলি নড়াইলে থাকে, কিছুদিনের জন্য আঙ্কেলের বাড়িতে বেড়াতে এসেছিল। আয়রা ক্ষেপে এসে লিলির মুখোমুখি দাঁড়িয়ে বলল, বাহ, এই কয়দিনের মধ্যেই ববিকে হাতিয়ে নিলে। তোমার গুণের তো তারিফ করতেই হয়। ববি রূঢ় দৃষ্টিতে আয়রার দিকে তাকালো। লিলি মাথা নিচু করে কেবল চোখের জল ছাড়ছে। খায়রুল আহমেদ উত্তেজিত স্বরে হেমাকে উদ্দেশ্য করে বললেন, জুবাইরকে খবর দে হেমা, জুবাইরের সাথে আমার ফেস টু ফেস কথা আছে। এই সব কিছুর নাটের গুরু হলো ওই জুবাইর। ডেকে আন তাড়াতাড়ি ওই জুবাইরকে। ববি উদ্বিগ্ন চোখে খায়রুল আহমেদের দিকে তাকিয়ে বলল, আমাদের বিয়েতে আঙ্কেলের কোনো হাত নেই মামু। প্লিজ এসবে তুমি আঙ্কেলকে দোষারোপ করো না। যা করেছি আমি নিজ থেকেই করেছি। আচমকা লিলির বিয়ে ঠিক হয়ে যাওয়াতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম, মাথা ঠিক ছিল না। তাই সবার অগোচরে আমি নড়াইল গিয়ে লিলিকে বাড়ি থেকে উঠিয়ে আনি, আর নিজের ইচ্ছেতেই ওকে বিয়েটাও করি। আঙ্কেল এই সম্বন্ধে কিছুই জানে না। খায়রুল আহমেদ চুপ হয়ে গেলেন। হাতিক তেড়ে এসে ববির মুখোমুখি দাঁড়িয়ে বলল, এখন আমার বোনের কি হবে অবি? আমি তো তোমাকে বিশ্বাস করে আমার বোনের সাথে তোমার বিয়েটা ঠিক করেছিলাম। এলাকায় জানাজানি হয়ে গেছে ব্যাপারটা। লোক সমাজে আমি এবং আমার পরিবার কিভাবে মুখ দেখাবো অবি? সরি জিজু, আই অ্যাম এক্সট্রিমলি সরি। আমার জন্য তোমাদের মানসম্মান নষ্ট হলো, বাট আমার কিছু করার ছিল না জিজু। মনে একজনকে রেখে অন্য কাউকে বিয়ে করাটা আমার পক্ষে পসিবল ছিল না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সাহেরা খাতুন হঠাৎই বসা থেকে উঠে ববির মুখোমুখি দাঁড়িয়ে ক্ষিপ্ত স্বরে বললেন, আমি এই বিয়ে মানি না ববি, না কখনো মানতে পারবো। মেয়েটাকে তুই এক্ষুনি এই মুহূর্তে মেয়েটার বাড়ি পৌঁছে দিয়ে আয়। ববি ইতস্তত বোধ করে বলল, সরি আম্মু, পারবো না আমি, ক্ষমা করো আমাকে। হেমা প্রচণ্ড ক্ষেপে লিলিকে ঝাঁকিয়ে বলল, আমার ভাইয়ের মাথাটা পুরোপুরি খারাপ করে দিয়েছো তুমি, তাই না? তোমার জন্যই এই প্রথম আমার ভাই বাড়ির সবার মুখে মুখে তর্ক করছে, সবার সিদ্ধান্তের বাইরে গেছে। কিভাবে বশ করলে তুমি আমার ভাইকে? বলো কিভাবে? লিলি ফুপিয়ে কেঁদে ববির দিকে তাকালো। ববি হ্যাচকা টানে লিলিকে হেমার কবল থেকে ছাড়িয়ে ববির বুকের সাথে মিশিয়ে জোরে চেঁচিয়ে বলল, তোমরা প্লিজ লিলিকে দোষারোপ করা বন্ধ করো। আমার সায় পেয়েই লিলি আমাকে বিয়ে করেছে। লিলিকে ভালোবেসেই আমি বিয়ে করেছি। লিলি আমাকে কোনো রকমভাবে বশ করেনি। লিলির মায়ায় পড়ি আমি লিলিকে বিয়ে করেছি। থাকতে হলে এই বাড়িতে আমি লিলিকে নিয়েই থাকব। আর যদি তোমরা লিলিকে বের হয়ে যেতে বলো তাহলে বলে রাখছি, আমিও লিলির হাত ধরে এই বাড়ি থেকে বের হয়ে যাব। হেমা এবং সাহেরা খাতুন অবিরত কাঁদছে। উপস্থিত সবাই তবদা লেগে ববির দিকে তাকিয়ে আছে। তন্মধ্যেই আতিক হেয় স্বরে ববিকে বলল, কোথায় যাবে বউয়ের হাত ধরে? চাকরি বাকরি তো কিছুই করো না, কি খাওয়াবে বউকে? কি আছে তোমার, কি আছে? ববি প্রত্যুত্তরে কিছু বলার আগে ববির মামুনি ববির পাশে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, তোমরা সবাই প্লিজ শান্ত হও। এখন চাইলেও আমরা কেউ এই বিয়েটা অস্বীকার করতে পারবো না। ববি আমাদের পরিবারের একমাত্র ছেলে সন্তান। ববিকে ছাড়া আমরা কেউ থাকতে পারবো না। ববি তো স্পষ্ট গলায় বলেই দিল, ববির বউকে মেনে না নিলে ববি নিজেও এই বাড়ি ছেড়ে চলে যাবে। সো ব্যাপারটা আমরা এখানেই শেষ করি। রাতে ঠান্ডা মাথায় এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাবে। এখন সবাই রেস্ট নাও, দুপুরে খাওয়া দাওয়া করো। আপাতত ব্যাপারটা এখানেই শেষ করলাম আমি। আতিক তার পরিবার নিয়ে হেমাকে এই বাড়িতে রেখেই
রাগে গজগজ করে নিজেদের বাড়ি ফিরে গেল। আয়রা নাকের জলে চোখের জলে পুরো ভারী ভাসিয়ে ফেলেছে। লিলির প্রতি তার এক ধরনের ক্ষোভ জন্ম নিয়েছে। তার হাবভাব দেখে বোঝাই যাচ্ছে যে করেই হোক সে লিলির ক্ষতি করার চেষ্টা করবে। হেমা এবং সাহেরা খাতুন কাঁদতে কাঁদতে নিজের রুমে প্রবেশ করলেন। খায়রুল আহমেদ ববির মুখোমুখি দাঁড়িয়ে বললেন, তুমি যতই অস্বীকার করো ববি, আমি জানি জুবাইরই এই সবের কলকাঠি। আজ না হয় কাল আমি ওই জুবাইরকে ধরবই ধরব। এলাকার চেয়ারম্যান আমি। তোমার এই কুকীর্তির জন্য আমার এলাকায় মান সম্মান সব ডুবলো। তোমার থেকে অন্তত আমি এটা এক্সপেক্ট করিনি ববি। ববি অপরাধবোধ নিয়ে খায়রুল আহমেদের দিকে তাকালো। খায়রুল আহমেদ হনহনিয়ে নিজের রুমে প্রস্থান নিলেন। জিনিয়া আহমেদ ম্লান হেসে ববির মুখোমুখি দাঁড়িয়ে বললেন, হতাশ হই না ববি, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। সবাই ঠিক তোমাদের মেনে নেবে। মামুনি সবসময় তোমাদের পাশে আছি। ববির বুক থেকে লিলিকে উঠিয়ে জিনিয়া আহমেদ লিলির চোখের জল মুছে বললেন, কেঁদো না লিলি, এত সহজে ভেঙে পড়লে হবে? কত কত কঠিন পথ অতিক্রম করার বাকি আছে তোমার। পরিবারের সবাইকে হাতের মুঠোয় আনতে হবে তো, নাকি? সো এত সহজে ভেঙে পড়লে চলবে? লিলি হেঁচকি তুলে কেঁদে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কোনরূপ কথা বলছে না। শরীরটা কাঁপছে তার। ক্ষুধা, ক্লান্তি, ভয়, আতঙ্ক সব তার মধ্যে মিশ্রিত। ববি বিষয়টা আঁচ করতে পেরে জিনিয়া আহমেদকে উদ্দেশ্য হয়ে বললেন, মামানি, লিলিকে রুমে নিয়ে যাও, ওর রেস্ট দরকার। অনেক ক্লান্ত সে, হয়তো খিদেও পেয়েছে। কিছুক্ষণ রেস্ট করার পরে দুপুরের খাবারটাও খাইয়ে দিও ওকে। তুমিও তো ক্লান্ত ববি, তুমিও রুমে যাও। তোমরা তো এখন হাজব্যান্ড ওয়াইফ, এক রুমে থাকাটাই মানানসই। লিলিকে তোমরা রুমে নিয়ে যাও, দুজনেই শাওয়ার নাও, রেস্ট করো। কিছুক্ষণ পর আমি বুয়াকে দিয়ে রুমে খাবার পাঠিয়ে দিচ্ছি। ববি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। লিলির হাত ধরে ববি রুমে প্রবেশ করলো। রুমের দরজাটা আটকে ববি মাথা নিচু করে ধপ করে বেডের ওপরে বসলো। লিলি নাক টেনে কেঁদে ববির মুখোমুখি দাঁড়িয়ে উদ্বিগ্ন স্বরে বলল, সরি ববি ভাই, আজ আমার জন্যই আপনাকে অনেক মার খেতে হলো, ছোট বড় অনেক কথা শুনতে হলো। আমি খুব অনুতপ্ত ববি ভাই, খুব অনুতপ্ত। ববি অশ্রুসিক্ত চোখে লিলির দিকে তাকালো। ববির গাল দুটোতে 10 আঙুলের দাগ স্পষ্ট। লিলি উত্তেজিত হয়ে ববির পাশে বসে অজান্তেই ববির দুগালে হাত বুলিয়ে বলল, আপনার গাল দুটো তো চড়ের দাগ পড়ে গেছে ববি ভাই, কষ্ট হচ্ছে না আপনার? ববি হঠাৎই লিলিকে ঝাপটে ধরে ফুপিয়ে কেঁদে বলল, চর কোনো ম্যাটার না লিলি। আমি ছোট, বড়রা আমার অন্যায় দেখলে আমাকে মারতেই পারে। তবে আমি অজান্তেই আম্মু, আপু এবং বাড়ির সবাইকে খুব হার্ট করেছি। আমার জন্যই আম্মু এবং আপু এত বছর পর আবার কাঁদতে বাধ্য হয়েছে। আব্বুর মৃত্যুর এত বছর পর দুজন আবার এতটা কাঁদতে বাধ্য হয়েছে। সেই কষ্টটাই আমি মানতে পারছি না লিলি। ভেতরটা দুমড়ে মুচড়ে আসছে। এসব কিছুর জন্যই আমি দায়ী ববি ভাই। অবাঞ্ছিতভাবে আমি আপনার জীবনে এসে আপনাদের সাজানো পরিবারটিকে আলাদা করে দিলাম, সবাইকে কষ্ট দিলাম। ববি হঠাৎ লিলির বুক থেকে মাথা উঠিয়ে চোয়াল শক্ত করে লিলির দিকে তাকিয়ে বলল, শ্যাট আপ, ইউ জাস্ট শ্যাট আপ। তুমি ইচ্ছে করে আমার জীবনে বা আমার পরিবারে আসোনি, আমি তোমাকে বাধ্য করেছি। সমস্ত দোষ আমার, ওকে? সমস্ত দোষ আমার। বসা থেকে উঠে ববি চোখের জলগুলো মুছে শান্ত স্বরে লিলিকে বলল, বসো তুমি, আমি মামানির রুম থেকে একটা শাড়ি নিয়ে আসছি, শাওয়ার নিয়ে শাড়িটা পরবে। লিলি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ববি রুম থেকে প্রস্থান নিয়ে 5 থেকে 10 মিনিটের মধ্যেই আবারও রুমে প্রবেশ করলো। লিলি এখনও একই জায়গায় বসে আছে। পুরোপুরি 1 মাসও হয়নি যখন সে প্রথমবার ববির রুমে রাতের আধারে এসেছিল। তখন এসেছিল প্রতিবেশীর আত্মীয় হিসাবে, এক রাতের জন্য আশ্রয়ের খোঁজে। আর আজ এলো স্ত্রীর অধিকার নিয়ে, সারা জীবনের জন্য। লিলির ভাবনা চিন্তার মধ্যেই ববি লাল রঙের একটা জর্জেট শাড়ি লিলির হাতে গুজে দিয়ে বলল,
যাও শাওয়ার নিয়ে এসো কুইকলি। শাড়িটা হাতে নিয়েই লিলি ওয়াশরুমে ঢুকে পড়ল। আধ ঘন্টার মধ্যেই লিলি ওয়াশরুম থেকে বের হয়ে এলো। জর্জেট শাড়িটা সে সামলে রাখতে পারছে না, বারবার কাঁধ থেকে খসে পড়ছে। চুলগুলো টাওয়াল দিয়ে পেঁচিয়ে হাতে নিংড়ানো কাপড়গুলো নিয়ে লিলি বেডের উপরে মাথা নিচু করে বসে থাকা ববিকে উদ্দেশ্য করে বলল, ববি ভাই, কাপড়গুলো কোথায় নাড়বো? বারান্দায় তো দড়ি নেই। ববি মাথা উঠিয়ে লিলির দিকে তাকাতেই হঠাৎই থমকে গেল। লাল শাড়িতে লিলিকে সদ্য ফোটা লাল গোলাপের ন্যায় সুগন্ধিত আকর্ষণীয় প্রস্ফুটিত লাগছে। লিলির শরীর থেকে মাতাল করা একটা সুবাস আসছে। সেই সুবাসে সুবাসিত হয়ে ববি পেট ছেড়ে উঠে লিলি নামক ফুটন্ত গোলাপটার মুখোমুখি দাঁড়ালো। নিষ্পলক দৃষ্টিতে ববি লিলির দিকে তাকিয়ে আছে। ববির এহেন ড্যাব ড্যাব চাহনিতে লিলির চোখ দুটো সংকুচিত হয়ে আসছে। লজ্জায় চোখ দুটো নিচে নামিয়ে নিতেই ববি আচমকা লিলির চুলের খোপা থেকে এক টানে তোয়ালেটা খুলে দিল। অমনি লিলির রেশমি সুন্দর চুলগুলো কোমর অবধি ছড়িয়ে পড়ল। চুল থেকে সুন্দর একটা স্মেল ভেসে আসছে ববির নাকে। মন্ত্রমুগ্ধের মতো বিমোহিত হয়ে ববি চোখ জোড়া বুজে লিলির পেছনটায় দাঁড়িয়ে লিলির চুলের মাতাল করার স্মেল নিতে ব্যস্ত হয়ে পড়ল। আচমকা লিলি পিছু ঘুরে ফ্যাল ফ্যাল চোখে ববির দিকে তাকিয়ে বলল, কি করছেন ববি ভাই? এভাবে কি শুকছেন? লিলির কথার শব্দে ববির ধ্যান ভাঙল। চোখ জোড়া ফট করে খুলে ববি আমতা আমতা করে বলল, কি কি কি- কিছু না, মানে কি 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 শুকাবো আমি? আমিও তো তাই বলছিলাম, কি শুকছেন ওরম ভাবে চোখ বুজে? ববি মাথা নিচু করে পেছনের চুলগুলো টেনে ছোট আওয়াজে বলল, বললাম তো কিছু না, অ্যাকচুয়ালি একটু টায়ার্ড লাগছে আর তাই চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে আসছে। লিলি চোখে মুখে উদ্বিগ্নতার ছাপ ফুটিয়ে বলল, তাহলে আপনি একটু রেস্ট নিন ববি ভাই, দাঁড়ান আমি বিছানাটা একটু গুছিয়ে দিচ্ছি। লিলি সামনে ঘুরতেই খুব সজোরে লিলির উন্মুক্ত ভেজা চুলগুলো ববির সমস্ত মুখে ছিটকে পড়ল। তীব্র ঘোরে ডুবে গেল ববি। নাক টেনে সে লিলির চুলে স্মেল নিচ্ছে। প্রতিবারই সে লিলির চুলের স্মেলে মাতাল হয়ে উঠছে। পৃথিবীতে এত ভালো ভালো মাতাল করার জিনিস থাকতে আমি কিনা শেষ পর্যন্ত লিলির চুলের স্মেলে মাতাল হলাম। শুধু তাই নয়, লিলির শরীরের সুবাসেও আমি কাত হয়ে যাচ্ছি। কেন মেয়েটা আমাকে এভাবে মোহিত করছে? কেন তার দিকে এভাবে আকর্ষিত করছে? হোয়াই লিলি, হোয়াই? এইসব কল্পনা জল্পনা করতেই হোমনি লিলি পিছু করে মুখটা কাচুমাচু করে ববির দিকে তাকিয়ে বলল, সরি ববি ভাই, আসলে আমি খেয়াল করিনি। ববি ঘোর কাটিয়ে অন্যপাশ ফিরে বলল, ইটস ওকে। এবার বলুন, চুলের বাড়ি না ফুলের বাড়ি? ববি কপাল কুঁচকে লিলির দিকে তাকিয়ে বলল। হোয়াট? লিলি ম্লান হেসে বলল, মানে আপনাকে বুঝতে হবে না, শুধু বলুন ফুলের বাড়ি। ববি অধিক আশ্চর্যিত হয়ে বলল, কিন্তু কেন? আমিও জানি না, তবে আমাদের গ্রামে এই রীতিটা প্রচলিত। ভুলবশত হোক বা ইচ্ছেবশত কারো গায়ে চুলের ছিটকে পড়লেই তাকে ফুলের বাড়ি বলতে হয়, তাই আপনাকেও এখন ফুলের বাড়ি বলতে হবে। ববি পিছু ঘুরে রাগী স্বরে বলল। নো নেভার, আমি পারবো না এসব বলতে। লিলি অসহায় ভঙ্গিতে ববির মুখোমুখি দাঁড়িয়ে বলল, প্লিজ একবার বলুন ববি ভাই, প্লিজ, নতুবা আমার মন খচখচ করবে। লিলি কুড়ে মুখটার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে ববি আনমনেই বলে উঠল, ফুলের বাড়ি। লিলি বেশ খুশি হয়ে ম্লান হেসে ববির দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস ববি ভাই। আচমকা ববি লিলির থেকে চোখ ফিরিয়ে মুখে গম্ভীর ছাপ ফুটিয়ে কাবার থেকে শার্ট প্যান্ট নিয়ে তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে পড়ল। হাতে থাকা ভেজা কাপড়গুলোর দিকে তাকিয়ে লিলি জিভ কেটে বলল, ধ্যাত, কাজের কাজটাই হলো না। কথায় কথায় আসল কথাটা বলতেই ভুলে গেলাম।
কাপড়গুলো এখন কোথায় নাড়বো আমি? লিলি মুখটা ফুলিয়ে ভেজা কাপড়গুলো আরএফএলের একটা চেয়ারের ওপর রাখলো। জর্জেট শাড়িটা কোনো রকমে সামলিয়ে লিলি হাঁটু ভাঁজ করে অগোছালো বিছানাটা গুছিয়ে নিল। পুরো রুমটায় চোখ বুলাতেই লিলি নাক ছিটকে বলল, ছে, কি অবস্থা ওনার রুমটার! আলমারি, কাভার্ড, ড্রেসিং টেবিল, স্টাডি টেবিল সব অগোছালো। মেঝেতে পা রাখতেই বালি কড়কড়িয়ে উঠছে, সমস্ত শরীর শিউরে উঠছে। মনে হচ্ছে এক্ষুনি রুমটা ঝাড়ু দিতে হবে। ভেজা চুলগুলো হাত দিয়ে ছেড়ে লিলি চুলগুলো দুপাশে ছড়িয়ে শাড়ির আঁচলটা কোমর থেকে বেঁধে দরজার পাশ থেকে ঝাড়ু নিয়ে 15 মিনিটের মধ্যে পুরো রুমটা ঝাড়ু দিয়ে নিল। মেঝেতে থাকা বালি এবং আবর্জনাগুলো দরজার একপাশে কুড়িয়ে রাখলো। তন্মধ্যেই ববি ওয়াশরুম থেকে বের হয়ে এলো। ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছে ববি দরজার সামনেটায় তাকাতেই হঠাৎই কপাল কুঁচকে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে থাকা লিলির দিকে তাকিয়ে বলল, এইসব কি হচ্ছে লিলি? তুমি রুম ঝাড়ু দিচ্ছ? ববির চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। সে পানি সমভাবে ববির সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। ববি বডি বিল্ডারদের মতো সুঠাম দেহটা লিলির দু চোখের কোটর জুড়ে আবদ্ধ। ববির মুখের আদলের সাথে পুরো বডিটাও ধবধবে সাদা। উন্মুক্ত ফর্সা শরীরে ববি শুধুমাত্র একটা ট্রাউজার পরে লিলির সম্মুখে দাঁড়িয়ে আছে। এই নিয়ে দ্বিতীয়বার লিলি ববিকে উন্মুক্ত শরীরে দেখল। প্রথমবার যখন ববিকে উন্মুক্ত শরীরে দেখেছিল তখন তার মনে এত শিহরণের অনুভূতি হয়নি, বরং জড়তা কাজ করছিল। তবে আজ যখন ববিকে সিক্ত স্নিগ্ধ উন্মুক্ত শরীরে দেখল তখনই তার মনে শিহরণের ঝড় উঠল। দৃষ্টি কিছুতেই সে সংযত করতে পারছে না, উল্টে দৃষ্টি ববির দিকে বিশেষভাবে ধাবিত হচ্ছে। লিলির মৌনতা দেখে ববি তেড়ে এসে লিলির হাত থেকে ঝাড়ুটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মেরে চোয়াল শক্ত করে বলল, কে বলেছে তোমাকে রুম ঝাড়ু দিতে? হ্যাঁ, এত কাজ দেখাতে তোমাকে কে বলেছে? ধ্যানের জগৎ থেকে লিলি টুপ করে বাস্তবে ফিরে এলো। ববির কড়া স্বরের আওয়াজে লিলি খানিক কেঁপে উঠে বলল, কেউ বলেনি, আমি নিজে থেকে। লিলিকে থামিয়ে ববি বেশ তেজি স্বরে বলল, রুম ঝাড়ু দেওয়ার জন্য বাড়িতে কাজের বুয়া আছে। রুমের কোনো কাজই তোমাকে করতে হবে না। নেক্সট টাইম যেন হাতে এসব ঝাড়ু ফাড়ু না দেখি। তোমার কাজ শুধু খাওয়া, ঘুম আর পড়া, এর বাইরে আর কিছুই না, ওকে? লিলি মাথা নিচু করে বলল, আমি এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না ববি ভাই। টুকটাক কাজ আমাকেও করতে হবে। আর তাছাড়া আপনার পরিবারের লোকজন আমাকে এখনও মেনে নেয়নি। আমার সব কিছুতেই ওনারা দোষ খুঁজবেন। মামনি তো বললেন আমার অনেক পথ অতিক্রম করার বাকি আছে। এখন থেকেই আমাকে সেই দীর্ঘ পথ ধরে হাঁটতে হবে। ববি বেশ মেজাজ নিয়ে মনে মনে বিড়বিড়িয়ে বলল, এসব সাংসারিক বিষয়, কূটনীতির বিষয়গুলো তো খুব ভালোভাবেই বোঝো। শুধু আমার মনটাই বুঝলে না। অজান্তেই তুমি আমাকে অনেক হার্ট করেছো লিলি। আমার ভালোবাসাকে দয়ায় রূপ দিয়েছ। এই দুঃখ পৃথিবীর কোনো কিছুই আমার মনকে ছুঁতে পারবে না লিলি। এবার তুমিও দেখবে লিলি, দয়া কাকে বলে। ববি তোমার ক্ষেত্রে কতটা রূঢ় হতে পারে, কতটা পাষণ্ড হতে পারে দেখবে। চোয়াল শক্ত করে ববি কাবার থেকে কিছু নোংরা এবং পরিষ্কার শার্ট প্যান্ট বের করে লিলির পায়ের কাছে ছুঁড়ে মেরে বলল, নাও, আধা ঘন্টার মধ্যে আমার সমস্ত শার্ট প্যান্ট ওয়াশ করে ছাদে নেড়ে আসবে। ইয়োর টাইম ইজ স্টার্ট নাও। লিলি শুকনো মুখে ববির দিকে তাকিয়ে বলল, এইসব ধুতে হবে? দেখে তো মনে হচ্ছে এখানে কিছু ক্লিন শার্ট প্যান্টও আছে। ক্লিনগুলো আবার ওয়াশ করে নিট অ্যান্ড ক্লিন করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক আছে, বাট আধা ঘন্টায় তো হবে না ববি ভাই। অ্যাকচুয়ালি আমি এই জর্জেট শাড়িটা সামলে রাখতে পারছি না, গা থেকে খসে পড়ছে। আপনি আমাকে 1 ঘন্টা সময় দিন, আমি চেষ্টা করব 1 ঘন্টায় সমস্ত শার্ট প্যান্ট ওয়াশ করতে। ববি তেড়ে এসে লিলির ডান হাতটা চেপে ধরে বলল, আমি আধা ঘন্টা সময় দিয়েছি, জাস্ট হাফ অ্যান আওয়ার।
এই হাফ অ্যান আওয়ারের মধ্যেই তোমাকে সমস্ত প্যান্ট শার্ট ওয়াশ করে ছাদে নিয়ে আসতে হবে। ব্যাস, এটাই ফাইনাল, নো মোর ওয়ার্ডস। লিলি মুখটা ছোট করে গলা জড়ানো স্বরে বলল, হাতটা ছাড়ুন ববি ভাই, ব্যথা পাচ্ছি। আমি 8 ঘন্টাতেই সমস্ত কাপড় চোপড় ওয়াশ করে দিব, প্লিজ হাতটা ছাড়ুন। লিলির হাতটা ছেড়ে ববি আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে সামনের ভেজা চুলগুলো টেনে লিলিকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, গেট আউট ফ্রম হেয়ার অ্যান্ড কুইকলি ইনটু দ্য ওয়াশরুম। লিলি ভয়ে খানিক কেঁপে উঠে ফ্লোরে পড়ে থাকা সমস্ত শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। শাড়িটা কোনো রকমে গায়ে পেঁচিয়ে লিলি ওয়াশে লেগে পড়ল। এই মুহূর্তে লিলির মধ্যে কোনোরূপ রাগ, দুঃখ, কষ্ট, খারাপ লাগা কিছুই কাজ করছে না। কেবল একটু আধটু অস্থিরতা কাজ করছে, আর তা হলো শাড়ি সামলানোর অস্থিরতা। ওইদিকে ববি রাগে গজগজ করে উন্মুক্ত শরীরে পুরো রুম জুড়ে পায়চারি করছে। লিলির সাথে রূঢ় আচরণ করে সে আপাতত দৃষ্টিতে মোটেও শান্তি পাচ্ছে না, ভিতরটা জ্বালা পোড়া করছে। লিলিকে যে ওয়াশরুম থেকে বের হয়ে আসতে বলবে তা বলারও জোর পাচ্ছে না। ঘড়ির দিকে তাকিয়ে ববি টাইম কাউন্ট করছে। আধা ঘন্টা সময় পার হতেই ববি এক ছুটে ভেজানো দরজা দিয়ে ওয়াশরুমে উকি দিল। লিলির অবস্থা দেখে ববি মুখটা হাঁ করে দাঁড়িয়ে পড়ল। লিলির গায়ে শাড়ির লেশমাত্র দেখা যাচ্ছে না। কাপড়ের স্ট্যান্ডে শাড়িটা ঝুলছে। কেবল ব্লাউজ আর পেটিকোট পরে লিলি জান প্রাণ দিয়ে বালতি থেকে ববির ভেজা শার্ট প্যান্টগুলো নিংড়ে তুলছে। উন্মুক্ত চুলগুলো সর্বক্ষণ লিলিকে জ্বালাতন করছে। বিরক্ত নিয়ে লিলি চুলগুলো পেছনের দিকে ঠেলে দিচ্ছে। পেটিকোটের নিচের অর্ধ অংশ অলরেডি ভিজে গেছে। পেটিকোটটা পায়ের গোড়ালির সাথে চিপকে লেগে আছে। ববির দৃষ্টি কিছুতেই লিলির অর্ধনগ্ন ভেজাক্ত শরীর থেকে সরছে না, উল্টে আরও বেশি আকর্ষিত হচ্ছে। লিলি এক প্রকার ববিকে তার দিকে সম্মোহিত করছে। খানিকক্ষণের মধ্যে চরম ঘোর কাটিয়ে ববি ওয়াশরুমের দরজাটা খুলে 2 চোখে হাত দিয়ে ঝাঁঝালো স্বরে লিলিকে বলল, কি হচ্ছে কি সব লিলি? হ্যাঁ, তোমার শাড়ি কোথায়? এভাবে অর্ধ উলঙ্গ অবস্থায় থেকে তুমি কি প্রমাণ করতে চাইছো? তুমি খুব বেশি সুন্দরী, আমাকে ইমপ্রেস করতে পারো। ভাগ্যিস আমি সবটা দেখার আগেই চোখজোড়া বুঝে নিয়েছিলাম। তৎক্ষণাৎ লিলি হাতে থাকা শার্টটা বালতিতে ছুঁড়ে মেরে 2 হাত দিয়ে তার শরীরটা ঢেকে ববির বিপরীতে দাঁড়িয়ে মুখটা কাচুমাচু করে ছোট আওয়াজে বলল, বাঁচালেন ববি ভাই, আপনি কিছু দেখেননি। তবে এক জায়গায় আপনি আমাকে ভুল বুঝছেন ববি ভাই। শাড়িটা আমি সামলাতে পারছিলাম না, তাই খুলে রেখেছি। টাইমও লিমিটেড ছিল, তাড়াহুড়ো করতে গিয়ে। শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। শাড়িটা তাড়াতাড়ি গায়ে জড়িয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসো। ইউর টাইম ইজ অলরেডি ওভার। আর 5 মিনিট সময় দিন না ববি ভাই, 5 মিনিটে হয়ে যাবে। সবে মাত্র আর 2টো প্যান্ট নিংড়ানো বাকি আছে। আমি তোমাকে ওয়াশরুম থেকে বের হয়ে আসতে বলেছি। এক্ষুনি শাড়িটা পরে বের হয়ে এসো। নো মোর এনি ওয়ার্ডস। ঠিক আছে, আপনি শুনুন, আমি আসছি। ওকে, কাম আউট ইন 5 মিনিটস। ববি চোখ থেকে হাত সরিয়ে লিলির পেছনের দিকটায় তাকিয়ে বাঁকা হেসে বলল, বের হয়ে এসো না একবার, এরপর দেখো কি শাস্তি দেই। ওয়াশরুমের দরজা থেকে ববি সরে দাঁড়ালো। লিলি স্ট্যান্ড থেকে শাড়িটা নামিয়ে বুকে শাড়িটা গুজে পিছু ফিরে তাকালো। দরজায় ববিকে না দেখে লিলি স্বস্তির শ্বাস ছেড়ে তাড়াহুড়ো করে শাড়িটা পরে নিল। 5 মিনিটের মধ্যেই লিলি শাড়িটা কোনো রকমে গায়ে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ববির সম্মুখে দাঁড়ালো। ববি খরতর দৃষ্টিতে লিলির দিকে তাকাতেই আপনা আপনি লিলির কাঁধ থেকে শাড়িটা খসে ফ্লোরে ছিটকে পড়ল। ববি রাগী চোখ দুটো খানিকের মধ্যে তীব্র ঘোরে ডুবে গেল। লিলি চোখ দুটো প্রকাণ্ড করে তাড়াহুড়ো করে ফ্লোরে ধপ করে বসে শাড়িটা গায়ে জড়িয়ে লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। ববি আনমনেই বলে উঠল, আর কি কি দেখাবে এই মেয়ে, গড নোজ। লিলি কাঁপা কাঁপা চোখে ববির দিকে তাকিয়ে বলল, আমি ইচ্ছে করে কিছু দেখাইনি ববি ভাই, সত্যি বলছি। শাড়িটা আমি সামলাতে পারছি না।
বসা থেকে উঠে লিলি ফ্যাল চোখে ববির দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনি কি এবার সব দেখে নিয়েছেন ববি ভাই? ববি ঘোর কাটিয়ে গলা খাকারি দিয়ে বলল, চোখ তো উপরওয়ালা দিয়েছেন সৃষ্টির সমস্ত কিছু দেখার জন্যই। এই জায়গায় আমি কি করতে পারি? দেখার জিনিস ছিল, দেখে নিয়েছি, ব্যাস এটুকুই। লিলি চোখ দুটো প্রকাণ্ড করে কাদো কাদো হয়ে বলল, সত্যি আপনি সব দেখে নিয়েছেন? ববি লিলির দিকে একটু ঝুঁকে বাঁকা হেসে বলল, তুমি যতটুকু দেখিয়েছো আমিও ঠিক ততটুকুই দেখেছি। যদি তুমি নিজে থেকে আমাকে ওসব দেখাতে চাও তাহলে আমি কেন বা চোখ বুজে রাখবো? লিলি মাথাটা নিচু করে ববিকে পাশ কাটিয়ে বেডের এক কোণায় বসলো। চোখের জল ছেড়ে লিলি ছোট আওয়াজে ববিকে বলল, এই প্রথম কেউ আমাকে এই অবস্থায় দেখলো। আমার খুব খারাপ লাগছে ববি ভাই। আপনি হয়তো আমাকে খুব খারাপ ভাবছেন, বিশ্বাস করুন আমি ওই রকম মেয়ে নই যে স্বেচ্ছায় ছেলেদের ওসব লজ্জাকর জায়গা দেখাবো। ববি ভীষণ ক্ষুব্ধ হয়ে লিলির সম্মুখে দাঁড়িয়ে বলল, তুমি এত বোকা কেন লিলি? তুমি তো বাইরের কোনো ছেলেদেরকে তোমার পার্সোনাল জায়গাগুলো দেখাওনি, তোমার হাজবেন্ডকেই দেখিয়েছো। এবার তা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, তোমার সমস্ত পার্সোনাল জায়গা দেখার অধিকার আছে আমার। লিলি চোখ তুলে কান্না জড়িত স্বরে ববির দিকে তাকিয়ে বলল, আমাদের বিয়েটা তো নামে মাত্র হয়েছে ববি ভাই। আমার প্রতি আপনার না আছে কোনো ফিলিংস, না আপনার প্রতি আমার আছে কোনো ফিলিংস। দুজনেই বাধ্য হয়ে বিয়েটা করেছি। আপনি বিয়েটা করেছেন আমাকে দয়া করে, আর আমি বিয়ে করেছি বাধ্য হয়ে নিজেকে বাঁচাতে, নিজের স্বপ্ন পূরণ করতে। আমার উপর আপনার কোনো অধিকার নেই ববি ভাই। এই মুহূর্তে আপনি আমার কাছে একজন পরপুরুষই। চোখের জল আড়াল করে ববি তাড়াহুড়ো করে লিলির বিপরীত পাশে ঘুরে দাঁড়ালো। চোখের কোণে জমে থাকা জলগুলো মুছে ববি তীক্ষ্ণ মেজাজে বিড়বিড় করে বলল, তুমি আমাকে আবারও হার্ট করলে লিলি, এবার দেখো আমি তোমাকে কতটা হার্ট করতে পারি। পিছু ঘুরে ববি লিলির মুখোমুখি দাঁড়িয়ে চোয়াল শক্ত করে বলল, আজ থেকে আমার রুম এবং বাড়ির সমস্ত কাজ তুমি করবে। সকালের নাস্তা থেকে শুরু করে রাতের ডিনার অবধি টাইম টু টাইম সব কাজ তুমি করবে। মামানেকেও আমি আজই বলবো বাড়ির সমস্ত কাজের বুয়াদেরকে ছাঁটাই করে দিতে। দয়া করে তো আমি তোমাকে পায়ের ওপর পা তুলে খাওয়াতে পারি না, তাই না? লিলি একটুও বিচলিত হলো না। উল্টে একগাল হেসে বসা থেকে উঠে ববির দিকে তাকিয়ে বলল, ওকে ডান ববি ভাই, তবে কাল সকাল থেকেই আমার কাজ শুরু। বাড়ির সমস্ত কাজ আমি করব, বাড়ির সবার খুব যত্নার্থী করব। আমি এমনি এমনি কারো দয়া নিতে চাই না ববি ভাই। কাজ করে খেটে এরপর নিজের ষোলোয়ানা বুঝে নিব। বিনিময়ে আপনি শুধু আমার লেখাপড়ার খরচটা চালাবেন, পারলে আমাকে একটু একটু গাইডও করবেন। ববি হতভম্ব হয়ে লিলির দিকে তাকিয়ে আপন মনে বিড়বিড় করে বলল, এই মেয়েকে তো কোনো কিছুতেই হার্ট করা যাচ্ছে না, উল্টো দাঁত কেলিয়ে হারছে। এর বিপরীতে আমি কেন এই মেয়ের দেওয়া কষ্টগুলোতে এত হার্ট হচ্ছি, কেন কাঁদছি, অসহায়নীয় যন্ত্রণায় কাতরাচ্ছি। আই থিঙ্ক এবার থেকে আমারও যথেষ্ট স্ট্রং থাকার চেষ্টা করতে হবে। হাসি মুখে ওর দেওয়া প্রতিটা কষ্ট মেনে নিতে হবে। ভিতরে ভিতরে আমি ঠিকই একে জ্বালাবো। একদিন তুমিও আমার দেওয়া কষ্টে হার্ট হবে লিলি, আমার মতো যন্ত্রণায় কাতরাবে। ওই দিন আর হাসি মুখে সব কষ্ট মেনে নিতে পারবে না। কষ্টের অনলে দগ্ধ হবে, জ্বলবে, পুড়বে, ছাই হবে। আর আমি ঠিক সেই দিনটার অপেক্ষাতেই থাকব। লিলির হাতটা শক্ত করে চেপে ধরে ববি রাগে গজগজ করে এক নিঃশ্বাসে বলে উঠল, 1 ঘন্টার মধ্যে পুরো রুমটা গুছিয়ে ঝেড়ে মুছে একদম ঝকঝকে তকতকে করে তুলবে। এরপর আমার পা টিপবে। এই যে আমার গালে চরের দাগগুলো দেখছ, এগুলো বরফ ঘষে চরের দাগগুলো ঠিক করবে। মাথা টিপে দেবে, সাথে হাতও টিপে দেবে। ওয়াশরুমে বাকি শার্ট প্যান্টগুলো ওয়াশ করে ছাদে মেলে আসবে। ক্লিয়ার? সব করবো ববি ভাই, হাতটা ছাড়ুন প্লিজ। লিলির হাতটা ছেড়ে ববি বেডের উপরে পা তুলে বসে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল,
ইউর টাইম ইজ স্টার্ট নাও। আমি কাউন্ট করছি, তুমি কাজে লেগে পড়ো। লিলি শুকনো মুখে শাড়ির আঁচলটা কোমরে গুজে এক এক করে কাবার্ড, আলমারি, ড্রেসিং টেবিল, স্টাডি টেবিল সব গুছিয়ে নিল। ওয়াশরুম থেকে পানি ভর্তি বালতি এনে পুরো রুমটা ধুয়ে মুছে ঝকঝকে করে তুলল। আধা ঘন্টার মধ্যেই রুমের সমস্ত কাজ শেষ হয়ে এলো লিলির। খানিক ক্লান্ত হয়ে লিলি বেডের উপরে পা তুলে বসে থাকা ববির দিকে তাকিয়ে ছোট আওয়াজে বলল, ডান ববি ভাই। নট ডান, কিচ্ছু হয়নি এখনো। ওয়াশরুমের ভেজানো শার্ট প্যান্টগুলো কে ধুবে? ছাদে যাবে কে? আমার পা টিপে দেবে কে? গালে বরফ ঘষবে কে? হাত টিপে দেবে কে? আর মাথাই বা টিপে কে দিবে? হ্যাঁ, একটা একটা করে সব করছি তো ববি ভাই, একটু সময় লাগবে। আর আধ ঘন্টা সময় আছে তোমার হাতে, যা করার কুইকলি করো। লিলি এক ছুটে ওয়াশরুমে ঢুকে পড়ল। বালতিতে ভেজানো বাকি কাপড়গুলো ধুয়ে লিলি আরএফএলের বড় বালতিতে পুরে সমস্ত কাপড়গুলো শুকনো এবং ঘরমাক্ত মুখে ওয়াশরুম থেকে বের হয়ে ববির সম্মুখে দাঁড়িয়ে বলল, ডান ববি ভাই, কাপড়গুলো কি আমি ছাদেই নেড়ে দিয়ে আসবো? এই কাজটা স্কিপ করলাম, তোমাকে ছাদে যেতে হবে না, এদিকে এসো। আর আমার পা টিপে দাও, মাথা টিপে দাও। আর বড় ওটাও স্কিপ করলাম। আজ রুম থেকে তোমার বের হওয়া চলবে না, বাড়ির সবাই খুব গরম হয়ে আছে, তোমাকে সামনে দেখলে আরও বেশি হাইপার হয়ে যাবে। কাপড়ের বালতিটা নিচে রেখে লিলি ক্লান্ত শ্রান্ত মেয়ে আসার শরীর নিয়ে ববির পাশে বসল। লিলির থেকে চোখ ফিরিয়ে ববি লম্বা হয়ে শুয়ে চোখ জোড়া বুজে মুখে রাগে ছাপ ফুটিয়ে বলল, দাও, মাথাটা মাসাজ করে দাও। আপনি তো বলেছিলেন আগে পা টিপে দিতে। ববি প্রখর রেগে শোয়া থেকে লিলির মুখোমুখি বসে বলল, যা বলছি তাই করো, মুখে মুখে এত তর্ক কেন করছো? তাৎক্ষণিক লিলি মাথা নিচু করে মুখটা কালো করে ফেলল। কপাল বেয়ে গলা বেয়ে লিলির ঘাম ঝরছে, পাখার নিচে থেকেও সে ঘামছে। খোপা থেকে খসে আসা কয়েকটা ছোট চুল লিলির কপালের কাছটায় দোল খাচ্ছে। ববি আনমনে ফু দিয়ে লিলির কপাল থেকে চুলটা সরিয়ে দিল। লিলি কিছুটা অবাক হয়ে চোখ তুলে ববির দিকে তাকালো। ববি বিচলিত হয়ে আবারও লম্বা হয়ে শুয়ে পড়ল। চোখ বুজে আঙুল দিয়ে কপালটা মাসাজ করে বলল, মাথাটা মাসাজ করে দাও কুইকলি। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে লিলি ববির মাথার কাছটায় বসল। ববির দিকে একটু ঝুঁকে লিলি খানিক ইতস্তত বোধ করে ববির কপালে হালতো হাত ছোঁয়াতেই ববি ফট করে চোখ জোড়া খুলে লিলির দিকে তাকালো। লিলির সাথে সাথে ববির থেকে চোখ নামিয়ে কপালটা আলতো হাতে মাসাজ করতে লাগলো। ববি নিষ্পলক দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে আছে। ঘরমাক্ত অবস্থাতেও লিলিকে এতটা স্নিগ্ধ সুন্দর লাগছে যে ভাষায় প্রকাশ করার মতন না। সব অবস্থাতেই লিলিকে এতটাই আকর্ষণীয় লাগে যা ববির হার্টবিটকে নাড়িয়ে দেয়। মন চায় একই দৃষ্টিতে কেবল লিলির দিকে তাকিয়ে থাকতে। লিলির শুভ্র গায়ে লাল রঙটা খুব বেশি মানিয়েছে, একদম রূপকথার লাল পরীদের মতো লাগছে। লিলির রূপ সম্পর্কে বর্ণনা দিতে গেলে হয়তো ববির এক যুগ সময়ও কম পড়ে যাবে। এই মুহূর্তে ববির খুব ইচ্ছে করছে লিলিকে জাপটে ধরে বুকের সাথে মিশিয়ে নিতে, আদরে আদরে লিলিকে ভরিয়ে দিতে। বিয়ে করা বউ হওয়া সত্ত্বেও, লিলিকে অফুরন্ত ভালোবাসা সত্ত্বেও ববি লিলির উপর কোনো অধিকার খাটাতে পারছে না। কাছে পেয়েও নিজেকে দমিয়ে রাখতে হচ্ছে। নিজেকে এমনভাবে দবিয়ে রাখার যন্ত্রণাটা ববির কাছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যন্ত্রণা মনে হচ্ছে। লিলির আলতো হাতের ছোঁয়ায় ববির মনে প্রবল উত্তেজনা সৃষ্টি করছে। কিছুতেই নিজের চাওয়া পাওয়াগুলোকে দমিয়ে রাখতে পারছে না সে। ব্যাকুল হয়ে লিলিতেই মত্ত হয়ে উঠছে। তন্মধ্যেই রুমের দরজা ঠেলে খাবারের প্লেট হাতে নিয়ে জিনিয়া আহমেদ রুমে প্রবেশ করলেন। লিলি এবং ববি চোখ ফিরিয়ে দরজার দিকে তাকালো। জিনিয়া আহমেদকে দেখা মাত্রই ববি হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। লিলিও তাড়াহুড়ো করে বসা থেকে উঠে
শাড়িটা ঠিকঠাক করে মাথা নিচু করে দাঁড়ালো। জিনিয়া আহমেদ লজ্জামাখা হাসি দিয়ে গলাটা ঝাঁকিয়ে বললেন, রং টাইমে চলে এলাম। এই সময়টাতে এসে তোমাদের ডিস্টার্ব করা আমার মোটেও উচিত হয়নি। ববি পেছনের চুলগুলো টেনে হামতামতা করে বলল, না মামানি, তুমি ঠিক টাইমে এসেছো। আসলে মাথাটা খুব ধরেছিল, তাই লিলিকে বললাম একটু মাসাজ করে দিতে। তো বইয়ের হাতের ছোঁয়ায় মাথাটা এবার শান্ত হয়েছে? ববি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। জিনিয়া আহমেদ মুচকি হেসে বললেন, তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, খাবারটা এবার দুজন খেয়ে নাও। ববি কপাল কুঁচকে বলল, বউয়া থাকতে তুমি কেন খাবার আনলে মামানি? তোমাদের দেখতে এসেছিলাম ববি, ভাবলাম খাবারটাও নিয়ে আসি। ববি প্রশ্নবিদ্ধ চোখে বলল, আম্মু, আপু, মামু সবাই খেয়েছে মামানি? কেউ এখনো খায়নি ববি, জোর করেও কাউকে খাওয়াতে পারছি না। ববি ম্লান হেসে বলল, আমি না গেলে ওরা কেউই খাবে না মামানি। পরিস্থিতি আমাকেই কন্ট্রোল করতে হবে, জোর করে সবাইকে খাইয়ে আসতে হবে। আমারও তাই মনে হচ্ছে ববি, তোমার একবার ওদের কাছে যাওয়া উচিত, সবাইকে মানানো উচিত। লিলির দিকে তাকিয়ে ববি ব্যতিব্যস্ত হয়ে বলল, লিলি, তুমি রুমেই খাবারটা খেয়ে নাও। আমি আম্মু, আপু এবং মামুকে খাইয়ে আসছি। এসে যেন দেখি তোমার খাবারটা কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে? লিলি মুখটা কাচুমাচু করে ববির দিকে তাকিয়ে বলল, আপনাকে ছাড়া আমি কি করে খাবো ববি ভাই? আপনি ফিরলেই না হয় দুজনে একসাথে খাবো। ববি রাগান্বিত হয়ে কিছু বলার পূর্বেই জিনিয়া আহমেদ লিলির পাশে দাঁড়িয়ে ম্লান হেসে বললেন, বোকা মেয়ে, স্বামীকে কেউ ভাই বলে ডাকে? ববি বিষম খেয়ে শুকনো কাশলো। লিলি ইতস্তত বোধ করে জিনিয়া আহমেদের তাহলে কি বলে ডাকবো? জিনিয়া আহমেদ ছাপা হেসে ববিকে উদ্দেশ্য করে বলল, কি ববি, তোমার বউ তো দেখছি কিছুই বোঝে না, খুবই ভোলা ভালা, এত অবুঝ হলে চলবে? ববি পিছনের চুলগুলো টেনে মাথায় নিচু করে লজ্জা প্রকাশ করলো। জিনিয়া আহমেদ লিলির দিকে তাকিয়ে প্রশ্নবিদ্ধ চোখে বললেন, তোমার বয়স কত লিলি? 17তে পড়লে সবে মাত্র। ববি বেকুব হয়ে লিলির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, অনলি 17? আমি তো ভেবেছিলাম শি ইজ 18+। শেষমেশ আমি বাল্যবিবাহ করলাম। জিনিয়া আহমেদ বেশ আশ্চর্যিত হয়ে লিলির দিকে তাকিয়ে বললেন, এত ছোট, লেখাপড়া কতটুকু তোমার? মাত্র এসএসসি দিয়েছি, 1 মাস পরেই রেজাল্ট পাবলিশ হবে। নড়াইল তোমার জন্মস্থান, তাই তো? জি। এর আগে কখনো শহরে আসোনি? না, এই নিয়ে 2 বার শহরে আসা। কোনো ব্যাপার না, শহরে যেহেতু একেবারের জন্য এসেই পড়েছো, তাহলে আস্তে ধীরে শহরের সমস্ত আদব কায়দা নিয়ম রীতি সব শিখে যাবে। খুব চঞ্চল হতে হবে তোমাকে, বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, বাড়ির সবার সাথে মিশতে হবে, কথা বলতে হবে, উপস্থিত বুদ্ধি তো ভীষণ রকমের থাকতে হবে। শহরের এদিক সেদিক ঘুরে বেড়াতে হবে, শহরের চল চলন শিখতে হবে, অত্যাধিক সাহস থাকতে হবে, পরিবারের হোক বা বাইরের লোকজন হোক সবার সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে, ছোটদের শ্রদ্ধা করতে হবে, সবার মন জয় করার মতো ক্ষমতা তোমার মধ্যে অবশ্যই থাকতে হবে। তার পাশাপাশি প্রতিবাদ করার ক্ষমতাও থাকতে হবে। মুখ বুঝে নিজের সাথে অন্যায় কখনো মেনে নেবে না, তবেই তুমি একটা সংসারকে আগলে রাখতে পারবে, নতুন পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারবে। বয়সও তোমার তেমন হয়নি, তাই হয়তো এই বিষয়গুলোতে তুমি খুব অজ্ঞ, তবে খুব দ্রুত এই অজ্ঞতাগুলো তোমার কাটিয়ে উঠতে হবে, নতবা সংসার জীবনে বেশি দিন টিকতে পারবে না। ববি গলা ঝাঁকিয়ে জিনিয়া আহমেদকে উদ্দেশ্য করে বলল, মামানি, তোমরা কথা বলো, আমি আসছি। লিলি চোখ তুলে ববির দিকে তাকালো। ববি এক পলক লিলির দিকে তাকিয়ে হুড়মুড়িয়ে রুম থেকে প্রস্থান নিল। জিনিয়া আহমেদ লিলিকে নিয়ে বেডের ওপরে বসলেন। লিলির ডান হাতটা ধরে মলিন হেসে বললেন, আজ তোমাদের ফুলসজ্জা জানো? লিলি লজ্জায় মাথা নিচু করে বসে আছে।
সে পারছে না পাখি হয়ে আকাশে উড়াল দিতে। অন্তত এই লজ্জাকর পরিস্থিতি থেকে তো মুক্তি পাওয়া যাবে। লিলি মৌন হয়ে বসে আছে, প্রত্যুত্তরে কিছু বলছে না। জিনি আহমেদ হাসি চেপে বললেন, লজ্জা পাওয়ার কিছু নেই লিলি। আসলে আমি একটা ব্যাপার ক্লিয়ার করতে তোমাকে এই কথাটা বললাম। তোমার ননদের সাথে যদি তোমার ভালো সম্পর্ক থাকতো তাহলে হয়তো এই কথাগুলো তোমার ননদই তোমাকে বলতো। যাই হোক, আমি এখন যে কথাগুলো তোমাকে বলবো খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, কেমন? লিলি মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। জিনি আহমেদ অল্প সময় থেমে বললেন, দেখো লিলি, তুমি এখনো এনাফ ম্যাচুয়ার্ড নও। ওইদিকে ববির বিয়ের বয়স অলরেডি হয়ে গেছে। এক্ষেত্রে ববির অনেক চাহিদা থাকতে পারে। তোমার কিন্তু কিছুতেই উচিত হবে না এখনই ববির সমস্ত চাহিদা মেটানোর। এতে ইন ফিউচারে তোমার অনেক শারীরিক প্রবলেম দেখা দিতে পারে। তাই আমার মনে হয় তোমার আরও 1 থেকে 1.5 বছর সময় নেওয়া উচিত অত্যন্ত নিজেকে স্টেবল করার জন্য। আই হোপ তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। লিলি মনে মনে বিড়বিড়িয়ে বলল, আমাদের মধ্যে এসব কিছুই হবে না মামুনি। আমার প্রতি ওনার কোনো ফিলিংসই নেই, চাহিদাও নেই। আমরা নামে মাত্র হাজব্যান্ড ওয়াইফ। উনি কখনো আমাকে ছুঁয়েই দেখবেন না, আর আমিও কখনো ওনার কাছাকাছি যাব না। দুজনের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল থাকবে। দেওয়ালের এপারে ওপারে আমাদের বোঝাপড়া সীমাবদ্ধ থাকবে। দেওয়াল ভেদ করে কখনো আমরা এক হতে পারবো না মামুনি। সে চিন্তা কখনো আমার মাথাতেও আসবে না। মৌনতা ভেঙে লিলি জিনি আহমেদের দিকে তাকিয়ে বলল, বুঝতে পেরেছি মামুনি, আপনি যা বলবেন তাই হবে। গুড। তার মানে তুমি এটা ভেবো না যে আমি ববিকে ভালোবাসতে বারণ করেছি। শারীরিক সম্পর্ক ছাড়াও হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে একটা মানসিক সম্পর্ক থাকে। সেই মানসিক প্রশান্তিটা কিন্তু ববিকে তোমার 16 আনাই দিতে হবে। এক্ষেত্রে যেন কোনো রূপ ত্রুটি না হয়। অলওয়েজ ববির আশেপাশে থাকতে হবে, ববির যত্ন নিতে হবে, ববির কখন কোনটা লাগবে খেয়াল রাখতে হবে, ববির কথা মেনে চলতে হবে, জমিয়ে ববির সাথে প্রেম করতে হবে। তোমাদের বয়সটাই তো প্রেমের। বিয়ের পর প্রেম আরও মাখো মাখো হয়, জানো তুমি। লিলি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। জিনি আহমেদ লিলির মাথায় হাত বুলিয়ে বললেন, ববি আমাদের সবার খুব আদরের। ববিকে কখনো আমি ভাগ্নের চোখে দেখিনি, নিজের ছেলের চোখেই দেখেছি। আমার নিজের কোনো ছেলে নেই, মেয়ে আছে দুটো। দুজনেই আমেরিকায় স্বামীসহ সেটেল। দিনে 2 বার ভিডিও কলে তাদের সাথে কথা হয়, রাতে আবার দুজনে একসাথে কল করবে, গ্রুপ কল, বুঝলে। যদি ওরা শুনতে পারে ববি বিয়ে করেছে, খুশিতে জাস্ট পাগল হয়ে যাবে ওরা, আর তোমাকে দেখার জন্য মরিয়াও হয়ে উঠবে। লিলি হালকা হাসলো। জিনি আহমেদ বসা থেকে উঠে খাবারের প্লেটটা লিলির হাতে ধরিয়ে দিয়ে বলল, জলদি খেয়ে নাও, আমি আসছি, কেমন? মামুনি, আপনি খেয়েছেন তো? না, তোমার মামু খেলেই পরে আমি খাবো। ববি তো গেছে, দেখি কি হয়। ওয়াশরুমের দরজার কাছে বালতি ভর্তি কাপড় দেখে জিনি আহমেদ কপাল কুঁচকে বললেন, কে ওয়াশ করলো এতগুলো কাপড়? বুয়া কি এসেছিল তোমাদের রুমে? লিলি খাবারের প্লেটটা বেডের উপরে রেখে আমতা আমতা করে বলল, অ্যাকচুয়ালি মামুনি, আমিই ওয়াশ করেছি কাপড়গুলো। আসলে আপনার ছেলের প্যান্ট শার্টগুলো খুব নোংরা হয়েছিল, তাই ভাবলাম ধুয়ে দিই। তাই বলে নতুন বউ এসব ধোয়া মোছার কাজ করবে? আমার কাজ করতে ভালোই লাগে মামুনি, তাই কাপড়গুলো ধুয়ে নিলাম। আপনি কিছু মনে করবেন না প্লিজ। কাজ করার জন্য বাড়িতে বুয়া আছে। নেক্সট টাইম ধোয়া মোছার কোনো কাজ তুমি করবে না, বুঝতে পেরেছো? লিলি গম্ভীর মুখে মাথা নাড়ালো। জিনি আহমেদ কাপড়ের বালতি সহ লিলির ভেজা জামা কাপড়গুলো নিয়ে রুম থেকে প্রস্থান নিলেন। খাবারের প্লেটটা স্টাডি টেবিলের ওপরে রেখে লিলি লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল। ক্লান্তি দূর করার জন্য বিছানায় গা এলাতেই খানিকের মধ্যে তার 2 চোখে ঘুম ধরা দিল। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে রইল লিলি। ওইদিকে ববি বাড়ির সবাইকে নিয়ে ডাইনিং টেবিলে বসে আছে। কেউ কারোর সাথে কোনোরূপ কথা বলছে না, সবার মুখে গম্ভীর ভাব। একটু আগেই ববি সবাইকে জোর করে টেনে হেঁচড়ে খাবার টেবিলে বসিয়েছে।
ম্লান হেসে ববি সবার প্লেটে খাবার সার্ভ করছে। সাহেরা খাতুনের প্লেটে ভাত সার্ভ করতে নিলেই সাহেরা খাতুন ববিকে থামিয়ে ঝাঁঝালো স্বরে বললেন, ববি, আমি খাবো না বলেছি তো। এরপরও কেন ওই লোক দেখানো নাটকগুলো করছিস? তুই প্লিজ রুমে যা, বইয়ের আঁচল ধরে বসে থাক। এখন তো তোর বই তোর অধিক আপন, আমরা কেউই তোর কিছু না, জাস্ট নাথিং। ববি শান্ত স্বরে বলল, আম্মু প্লিজ ওইভাবে হাইপার হয়েও না, পরিস্থিতি বোঝার চেষ্টা করো। তোমার ছেলে যার সাথে সুখে থাকবে, ভালো থাকবে, তাকেই বিয়ে করে ঘরে তুলেছে। তোমার ছেলের সুখ কি তোমার কাছে অধিক প্রিয় নয়? তুমি চাও না তোমার ছেলে যাকে ভালোবাসে তাকে নিয়েই সুখী হোক, শান্তিতে সংসার করুক? আমি যেমন লিলিকে ভালোবাসি, এর চেয়েও ভালো আমার গোটা পরিবারকে বাসি। লিলি আমার মাত্র কয়েকদিনের ভালোবাসা, আর তোমরা সেই ছোটবেলা থেকে যাদের ভর করে আমি এই পর্যায়ে এসে পৌঁছিয়েছি। এই যে জোর করে আমি তোমাদের এখানে টেনে নিয়ে এলাম, খাবার টেবিলে বসালাম, খাবার খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লাম। এসব কেন করছি জানো? তোমাদের ভালোবাসি বলেই, কোনো ছলনা বা নাটক থেকে নয়। লিলি যেমন আমার লাইফে অপরিহার্য, তেমনি তোমরা আমার লাইফে অপরিহার্য হওয়া বাঞ্ছনীয়। কারো জায়গা কেউ দখল করতে পারবে না। হেমা গলা জড়ানো স্বরে ববির দিকে তাকিয়ে বলল, আয়রা কোন দিক থেকে খারাপ ছিল ববি? কেন তুই আয়রাকে ঠকালি? শ্বশুরবাড়ির সবাই আমার সাথে প্রচণ্ড ক্ষেপে আছে। আতিক তো আমার কলটা পর্যন্ত পিক করছে না। কেন আমাকে এইভাবে তুই আতিকের কাছে অপদস্থ করলি? বল কেন? আয়রা কোনো দিক থেকেই খারাপ ছিল না আপু, তবে আয়রা আমার মনের মতো ছিল না। লিলিকে ভালোবাসার পর আমি অন্য কাউকে মনে ঠাঁই দিতে পারিনি। আমার জন্য যেহেতু আয়রার ক্ষতি হয়েছে, তোমার শ্বশুরবাড়িতে কলহ বেঁধেছে, আবার জিজুর সাথেও তোমার প্রবলেম ক্রিয়েট হয়েছে, আমি চেষ্টা করব পরিস্থিতি কন্ট্রোল করার। রাতে আমি তোমাকে নিয়ে তোমার শ্বশুরবাড়িতে যাব, সবাইকে বোঝানোর চেষ্টা করব, বিশেষ করে আয়রাকে। আই হোপ আয়রাকে সমস্তটা বোঝানোর পর আয়রা আমার মনের অবস্থাটা বুঝবে, আমার সিদ্ধান্তকে সায় দিবে। আমিও বিশ্বাস করি আয়রা আমার চেয়েও ভালো কাউকে ডিজার্ভ করে। আমার চেয়ে ও বেস্ট কাউকে পাবে, যে আয়রাকে তার সমস্তটা দিয়ে ভালোবাসতে পারবে, আগলে রাখতে পারবে। কিন্তু আয়রার তো তোকে প্রয়োজন ছিল ববি, শুধু তোর প্রয়োজন ছিল। আমারও তো লিলির প্রয়োজন ছিল আপু, শুধু লিলির। খায়রুল আহমেদ ভীষণ রেগে চেঁচিয়ে বললেন, এত যে লিলি লিলি করছো, এই লিলির বংশ পরিচয় কি? বাবা কি করে? লড়াইলে তাদের কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, কত বিঘা সয় সম্পত্তি আছে? টেল মি। কিছুই নেই লিলির বাবারও কিছুই নেই। শুধুমাত্র 1 ঘন্টা জমিতে তাদের 2 রুম বিশিষ্ট একটা পাকা বাড়ি আছে। 2-3টা বাড়িও নেই, গাড়িও নেই, বিঘা বিঘা জমিও নেই। শেষে কিনা তুমি একটা গরিবের মেয়েকে বিয়ে করলে ববি, যার বাবার কোনো সামর্থ্যই নেই, মেয়েকে দেওয়ার মতো কিছুই নেই। লিলির বাবার সম্পত্তির লোভে পড়ে আমি লিলিকে ভালোবাসিনি, বিয়ে করিনি। গ্রাম্য একটা সরল সোজা আনস্মার্ট নির্বোধ মেয়েকে আমি বিয়ে করেছি, যার সমর্থন না থাকলেও আকাশ জোড়া স্বপ্ন আছে। সেই স্বপ্নের টানে সে একদিন 2-3টে বাড়ি, গাড়ি, বিঘে বিঘে জমি হাসিল করতে পারবে। খায়রুল আহমেদ রাগে গজগজ করে খাবার টেবিল ছেড়ে উঠতে নিলেই ববি এক ছুটে খায়রুল আহমেদের হাত চেপে ধরে বলল, প্লিজ মামু, খাবারটা খেয়ে যাও। ববি তোমার হাত ধরেছে মামু, এভাবে তুমি ববিকে রিফিউজ করতে পারো না। ববির চোখে জল টলমল করছে। ববির চোখের দিকে এক পলক তাকিয়ে খায়রুল আহমেদ বাধ্য হয়ে খাবার টেবিলে বসলেন। ববিকে খাবার টেবিলে বসিয়ে জিনি আহমেদ সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছেন। সাহেরা খাতুন এবং হেমার মাঝখানের চেয়ারটায় বসে ববি আহ্লাদি স্বরে সাহেরা খাতুনকে উদ্দেশ্য করে বলল,